অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার। আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার। আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার। আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার। আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। নমস্কার, আমি অনুপম কাঞ্জিলাল। আজকের অনুপম অনলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্র কয়েকদিন আগে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় জানিয়ে দিয়েছে যে সরকারের বিরোধিতা করা মানেই রাষ্ট্রদ্রোহ নয়। সর্বস্তরে রীতিমতো উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে অন্তত ন্যায়ালয় এটা মনে করিয়ে দিয়েছে যে এদেশের সংবাদ মাধ্যমের স্বাধীন সত্তা আছে, তাদের স্বাধীনতার রক্ষা কবচ আছে। আমরা এই রায়কে স্বাগত জানিয়েও কিছু সন্দেহ, কিছু সংশয় রাখছি এই কারণেই যে এতদিন পর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এতটা সময় কাটিয়ে আসবার পরে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে এই কথাটা মনে করিয়ে দিতে হবে কেন? একটা গণতান্ত্রিক কাঠামো এটাই তো স্বাভাবিক। এরকম একটা রাষ্ট্রদ্রোহী আইন বা রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে এরকম আইন নিয়ে চর্চাই বা হবে কেন? প্রশ্ন এখানেই শেষ নয়, আরও প্রশ্ন আছে। প্রশ্ন শুধুমাত্র সংবাদ মাধ্যমের কেন? অন্যান্য ক্ষেত্রে যারা সরকারের বা দেশের রাষ্ট্রীয় নেতাদের সমালোচনা করবে তাদের বিরুদ্ধেই যদি রাষ্ট্রদ্রোহ আনা হয় তাহলে সেক্ষেত্রেও রক্ষা কবচ থাকবে না কেন? আমরা এই বিষয়টাকে একটু নতুনভাবে বুঝে নেবার চেষ্টা করব। কারণ ওই যে বললাম, এই রায়কে স্বাগত জানিয়েও আমাদের কিছু সংশয়, আমাদের কিছু সন্দেহ থাকছেই। এবং এই রায়টার ব্যাপ্তিটা, পরিসরটা আরও বাড়বে না কেন? অন্তত স্বাধীনতার ৭৫ বছর অতিক্রম করে আসবার পরেও কেন এই ধরনের একটা রায় নিয়ে আমাদের আপ্লুত হতে হবে, কেন চর্চা করতে হবে, সেই প্রশ্নটাও তো উঠবে। আমরা তাই সর্বস্তরে সরকারের বিরোধিতার রক্ষা কবচ তৈরি করবার দাবি বা আওয়াজটা তুলতে চাইছি না। শুধুমাত্র ন্যায়ালয় এই রক্ষা কবচ দেবে এটা আমরা মনে করছি না। আমরা মনে করছি স্বাধীন নাগরিক তার নিজের ভিতর থেকে বা নিজের যে বলয় তার মধ্য থেকে এই দাবিটা উঠে আসবে এবং সে সেই রকম একটা রক্ষা কবচ তৈরি করতে পারবে। গণতন্ত্রের সেটা একটা শর্ত হওয়া উচিত কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, বুঝতে চাইছি গোটা বিষয়টা। এই মুহূর্তে আলোচনার জন্য যে সমস্ত অতিথিরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, নাগরিক সমাজের বিশিষ্ট কণ্ঠ ধ্বনিত করেন বলে যিনি আমরা জানি। আমাদের সঙ্গে রয়েছেন উজ্জয়িনী হালিম। উজ্জয়িনী নিজে সমাজকর্মী এবং এ রাজ্যের ইলেকশন ওয়াচের দায়িত্বপ্রাপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক উদয় বসু এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সমাজকর্মী চঞ্চল চক্রবর্তী। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত অন্যরকম একটা বিষয়। ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, কিন্তু আমি চাইছি একটু অন্য প্রেক্ষিতে গোটা বিষয়টাকে আবার বুঝতে। এই কারণে বুঝতে চাইছি যে ওই যে বললাম, এতদিন পর, স্বাধীনতার এতগুলো বছর পরে এসে এই বিষয়টাকে নিয়ে সত্যি কি আপ্লুত হওয়া যায়, নাকি আমাদের এই স্বাধীনতার পরিসরটা আরও সম্প্রসারিত হওয়ার কথা ছিল, পরিসরটা আরও বাড়ার কথা ছিল? আপনাদের মূল্যবান মতামত এ বিষয়ে চাইব। তবে তার আগে ঠিক কেন আমরা গোটা বিষয়টার উপরে একটা সংশয় বা সন্দেহ রাখছি সেটা আরও নির্দিষ্ট, আরও স্পষ্ট করে তুলতে একটা ছোট্ট প্রতিবেদন সবার সামনে রাখবো এবং তারপর আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায় আসবো। দেখে নেব আমরা কেন এই বিষয়টা নিয়ে একটা সংশয় সন্দেহ রাখছি, সে বিষয়ে একটা ছোট্ট প্রতিবেদন। সর্বোপরি যে প্রশ্নটা খুব জরুরি তা হলো সুপ্রিম কোর্টের রক্ষা কবচ দেওয়ার কথা উঠলেও সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে তো? কর্পোরেট সংস্থার নিয়ন্ত্রণ উপেক্ষা করে সংবাদ মাধ্যম আদৌ কাজ করতে পারবে? বিজ্ঞাপনের হাতছানি উপেক্ষা করে আসল সত্যকে নিয়ে বেরিয়ে আসতে পারবে মিডিয়া? বলাই বাহুল্য, প্রশ্নগুলো সহজ নয়, আর উত্তরটাও নিশ্চয়ই জানা নেই দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। একটা বিষয় আমরা আলোচনায় আনতে চেয়েছি, আলোচনায় তুলতে চেয়েছি।
বিষয়টা হচ্ছে এই যে আসলে সংবাদ মাধ্যমকে রক্ষা কবচ দেওয়া হলো, সংবাদ মাধ্যমের রক্ষা কবচ দেওয়া হলেই সংবাদ মাধ্যম তার স্বাধীনতা রক্ষা করতে পারবে। যেভাবে কর্পোরেট দুনিয়া ঠিক এই মুহূর্তে বড় বড় সংবাদ মাধ্যমগুলোকে গ্রাস করে নিয়েছে, যেভাবে বিজ্ঞাপনের হাতছানি ক্রমাগত উপেক্ষা করা থেকে এড়াতে পারছেন না বড় বড় সংবাদ মাধ্যমগুলো, সেই পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা তো আসবেই যে শুধুমাত্র ন্যায়ালয়ের রক্ষা কবচ দিয়ে সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা আদৌ যাবে কি। এবং গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়েছে সেখানে আরও একটা প্রশ্ন খুব জরুরি আমি মনে করিয়ে দিই। গত 1 বছরে এদেশের বিশিষ্ট মানুষজন যারা বিভিন্ন সময় সরকারের, বিশেষ করে আমাদের দেশের রাষ্ট্রীয় নেতাদের বিভিন্ন ক্ষেত্রে কি রাজ্য কি কেন্দ্রে বিরোধিতা করেছে, তাদের কাজের সমালোচনা করেছেন, নিজ নিজ ক্ষেত্রে সব প্রতিষ্ঠিত অত্যন্ত দক্ষ হওয়া সত্ত্বেও তাদের জেলে ভরে রাখা হয়েছে, তাদের রক্ষা কবচ দেওয়া যাবে না কেন? মানবাধিকারের প্রশ্নে এই সমস্ত মানুষগুলোকে কি জেলবন্দি রাখা যায়, রাখা সম্ভব? এই প্রশ্নগুলো এড়িয়ে শুধুমাত্র ঠিক এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ের এই সিদ্ধান্ত নিয়ে আপ্লুত হওয়া কতটা যুক্তিগ্রাহ্য সেই প্রশ্নটা আমরা একটু খতিয়ে দেখতে চাইব। আলোচনার জন্য আমি আমাদের সমস্ত অতিথিদের সঙ্গে আসব এবং তাদের কাছে প্রশ্ন রাখব যে আসলে আমরা যেভাবে গোটা প্রেক্ষিতটাকে বুঝতে চাইছি, গোটা প্রেক্ষিতটার একটা আলোচনা উপস্থিত করতে চাইছি, তাতে শুধুমাত্র সংবাদপত্রের স্বাধীনতা নয়, গণতান্ত্রিক কাঠামো, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো বললে আমরা যেটাকে চেনাতে চাওয়া হচ্ছে আমাদের, সেটা গণতান্ত্রিক কাঠামো তো, এই প্রশ্নটা আসছে। আমি একটা ছোট্ট তথ্য দিই। গত 1 দশকে এদেশে 450-এরও বেশি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তার মধ্যে 96%-এরও বেশি হয়েছে গত 6 বছর, অর্থাৎ বিজেপি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবার পর নানা কারণে। এবং আরও আশ্চর্য হয়ে যাবেন যে বিষয়গুলো সামনে আসছে তা হচ্ছে নেতা নেত্রীদের সমালোচনা করলেই রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হচ্ছে। কখনো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা করে কেউ রাষ্ট্রদ্রোহের মামলার আওতায় এসে গেছেন, আবার কেউ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করেও মামলার আওতায় এসে গেছেন। গত 1 বছর ধরে আমরা বারবার এই বিষয়টাকে সামনে আনতে চেয়েছি যে সমস্ত মানবাধিকার আন্দোলনের কর্মী, যারা সমাজকর্মী, তাদের যেভাবে জেলবন্দি রাখা হয়েছে, এমনকি একজন স্টান স্বামী, তাকে অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে জেলবন্দি থাকতে বাধ্য করা হয়েছে, তাকে জামিন দেওয়া যায়নি। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় কি ভাবছে, কিভাবে তাদের মানবাধিকার রক্ষা হতে পারে, সেই বিষয়টিকে তারা আদৌ ভেবেছেন? আমরা এই প্রশ্নগুলো সামনে আনতে চাইছি, বুঝতে চাইছি গোটা প্রেক্ষিতটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। আলোচনার জন্য আমি আমাদের অতিথিদের কাছে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন মীরাতুন নাহার। মীরাতুন দি, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা একাধিকবার এই বিষয়টা আলোচনা এনেছি, গত বছরও আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যেভাবে ভারবারা রাও, সুধা ভারদ্বাজ, গৌতম নাওয়ালকা এদের জেলবন্দি করে রাখা হয়েছিল। সেই প্রেক্ষিতে আমরা বারবার এই প্রশ্নটা এনেছিলাম যে রাষ্ট্র বা কোনো নেতার বিরোধিতা করা মানেই রাষ্ট্রদ্রোহিতা, এই ধারণাটা ক্রমাগত প্রতিষ্ঠিত হচ্ছিল। সাময়িকভাবে যে রায়টা দিয়েছে তাকে স্বাগত জানিয়েও এই প্রশ্নগুলো, এই সন্দেহ বা এই আশঙ্কার জায়গাগুলো কি থাকছে না? সেটা হলো যে হঠাৎ করে অনেকের মনে হতে পারে যেভাবে সংবাদটি পরিবেশিত হয়েছে সেটা হলো শীর্ষ আদালত রক্ষা কবচ দিয়ে দিয়েছে সাংবাদিকদের। এখন এখানে বলে নেওয়া খুবই জরুরি যে এই রক্ষা কবচটি আসলে সমস্ত নাগরিকের জন্য, আমাদের দেশে সমস্ত জনগণের জন্য, এবং এই রক্ষা কবচটি শীর্ষ আদালত দেননি। রক্ষা করার ক্ষেত্রে শীর্ষ আদালত ভূমিকা নিয়েছে, কিন্তু রক্ষা কবচটি হলো সাংবিধানিক রক্ষা কবচ। সংবিধানে এই রক্ষা কবচটি সমস্ত দেশবাসীর জন্য দেওয়া হয়েছে। সুতরাং কেবলমাত্র সাংবাদিকদের ক্ষেত্রে একজন সাংবাদিক তিনি
শীর্ষ আদালত বা আদালতের কাছে বিচার চেয়েছেন, সুতরাং সেক্ষেত্রে বিচার চেয়ে তিনি এই রক্ষা কবচটি পেয়েছেন এরকম মনে করা হচ্ছে, তা নয়। এটি আছে এবং শীর্ষ আদালত সেক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করেছেন বিশেষ একজন সাংবাদিকের আবেদনের ভিত্তিতে। এর সঙ্গে আর একটা কথাও বলা জরুরি, রক্ষা কবচটি যেমন সাংবিধানিক তেমনি আদালতের ভূমিকা। এক্ষেত্রে যদি কেউ তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এইভাবে আবেদন করে, আদালতে যদি বিচার চায়, তাহলে সেই বিচার চাওয়ার অধিকার তার রয়েছে। এই অধিকারটিও সংবিধানে দেওয়া হয়েছে যে আদালতে বিচার চাইতে পারো তোমার অধিকার কেড়ে নেওয়ার ভিত্তিতে। সুতরাং আদালত সেক্ষেত্রে শীর্ষ আদালত সেরকম একটি দায়িত্ব পালন করেছেন যে তার কাছে বিচার চাওয়া হয়েছে এবং বিচারে যে রায়টি দেওয়া হয়েছে সেটি যথাসম্মত, যথাবিধি। এবারে আমাদের প্রশ্ন, যেটার দিকে দৃষ্টি আকর্ষণ তুমি করতে চাইছো এবং আমরাও ভেবেছি বারংবার, সেটা হলো যে সংবিধান, আমাদের দেশের যে সংবিধান, সে সংবিধানটি অত্যন্ত মহান একটি সংবিধান বলা যায়। এই সংবিধানের জন্য ভারতবর্ষের গুরুত্ব সারা পৃথিবীতে অনেক। কিন্তু মুশকিল হলো যে বঞ্চিত মানুষ, আমাদের দেশের যে যারা বঞ্চিত মানুষ, সব দিক থেকে বঞ্চিত, জীবনের সব পাওয়ার ক্ষেত্রে যাদের কিছুমাত্র পূর্ণ হয়নি পাওয়া, সেই বঞ্চিত মানুষদের জন্য এই সংবিধানে যে দেওয়া হয়েছে কতগুলো মৌলিক অধিকার মানুষকে, সব জনকে, কেবল সাংবাদিককে নয়, সেই মৌলিক অধিকারগুলো কখনো কখনো হাস্যকর বলে মনে হয়, কারণ সমাজে নেই কোনো রকম সমানতা। মৌলিক অধিকারগুলোর মধ্যে প্রধান হচ্ছে স্বাধীনতা, এবং মৌলিক কথাটা খুব গুরুত্বপূর্ণ। মৌলিক মানে কি? যা কোনো বদল করা যায় না, কেউ যে অধিকারগুলো খণ্ডন করতে পারে না, সেগুলোকেই বলে মৌলিক অধিকার। এক্ষেত্রে যে বিশেষ সাংবাদিক, তিনি ঠিক যথাযথ প্রণালীতেই, সরকারের কিছু ঘাটতি হয়েছিল, এবং আজকের কথা নয়, এটা কিন্তু আজ সংবাদটি আজকের নয়, যখন প্রথম লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকরা আমাদের দেশে আসছিলেন এবং সেই নিয়ে বহু সমস্যা তৈরি হচ্ছিল, সেক্ষেত্রে এই ধরনের উক্তি সাংবাদিক করেছিলেন যে কোভিড সংক্রান্ত যথাবিহিত কর্তব্য সরকারের দিক থেকে পালন করা হয়নি, এবং সঙ্গে আরো কিছু কথা তিনি বলেছিলেন। সেটাকে রাষ্ট্রদ্রোহিতা বলা হচ্ছে। এই রাষ্ট্রদ্রোহিতা বলার ক্ষেত্রে প্রতিবাদ, কি করে এটা রাষ্ট্রদ্রোহিতা হয়? তিনি কিন্তু তার যথা কর্তব্য পালন করেছেন। সাংবাদিকের কাজ হলো যা ঘটে তা সত্য ঘটনা হিসাবে, এবং যা ন্যায়টাকে উল্লেখ করা, সেটা তার কাজ। যথাযথ ফ্যাক্টকে উল্লেখ করা তার কাজ, এবং ফ্যাক্ট উল্লেখ করার ক্ষেত্রে এই ফ্যাক্টও বলা দরকার, তথ্যটি সরকার ঠিক মতো পালন করছেন না তার দায়িত্ব কর্তব্য ইত্যাদি জনগণের। শেষ কথা বলি, আমাদের দেশে যে গণতন্ত্র রয়েছে সেটার মূল কথা হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। কিন্তু মুশকিল হচ্ছে জনগণের দ্বারাও হয় না, জনগণের জন্যও হয় না, এবং জনগণের সরকারও এক্ষেত্রে গঠিত হয় না। সরকার যদি জনগণের কাছ থেকে সমর্থন পেয়ে নির্বাচিত হয়ে যদি জনগণের কাছ থেকে সমালোচনা পায়, তখন সেটা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচনা করে। এর থেকে হেঁয়ালি আর কিছু হতে পারে না। আর একটা হেঁয়ালির দিকে তুমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলে, খুব ছোট করে সেটুকু বলে আমি শেষ করব। সেটি হলো যে সাংবাদিকদের রক্ষা কবচ দেওয়া হচ্ছে, সেই সংবাদ মহলটি কিরকম। তুমি বলেছো তারা নির্ভর করে বিজ্ঞাপনের উপর, এবং সরকারের দেওয়া বিজ্ঞাপন না নিলে তাদের চলে না। সুতরাং রক্ষা কবচ দিলেও সেই রক্ষা কবচ মাদুলি হিসেবে তারা গলায় ঝোলাবে কিনা, তাকে সম্মান দেবে এবং একদম এ ব্যাপারে সন্দেহ তো আছে, এবং আমরা নির্দিষ্ট উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে আদৌ সেটা রক্ষিত হচ্ছে কিনা। এখানে উদয় বসু রয়েছেন, তিনি আরো ভালো জানেন এটাকে, তিনি বলতে পারবেন। আমি আসবো উদয়দার কাছে, আসবো তার আগে চঞ্চলদার কাছে আমি আসবো। চঞ্চলদা, যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করছি, যে স্বাধীনতার এতগুলো বছর পরেও সর্বোচ্চ ন্যায়ালয় এইরকম
এরকম একটা রায় দিতে হচ্ছে, এটাই তো আশ্চর্যের, এটাই তো গণতন্ত্রের মানে যেটা স্বাভাবিক ছিল সেটাকেই তো রায় দিয়েছেন। এটাকে নিয়ে এত আপ্লুত হওয়ার জায়গা কি সত্যি থাকে? এই আলোচনার শুরুতে যেটা প্রথম বলা দরকার, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আসলে কিন্তু এই ধরনের অভিযোগ আনার একটা সুযোগ সরকারের হাতে থেকে যাচ্ছে। আমি প্রথমে এই কথাটা সবার জন্যই বলছি। আপনার একদম কোনো ভিত্তি ছাড়া, ভিত্তিহীন ভাবে কারোর বিরুদ্ধে এই অভিযোগটা আনছে, এই কথাটা ঠিক। এই রক্ষা কবচ শুধু সাংবাদিকদের নয়, এটা মিরাতুন্দি উল্লেখ করেছেন, এটা আমাদের সাংবিধানিক অধিকার, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের অংশ, বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতা। কিন্তু তা সত্ত্বেও তাহলে এই মতামত প্রকাশের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার মামলা আসছে কেন? আমি গোড়াটা ধরতে চাইছি, আসছে কেন। তার প্রধান কারণ হচ্ছে যে এখনো আমাদের দেশে যে ইন্ডিয়ান পেনাল কোড চালু আছে, সেটার যে মূল আইনগত ভিত্তি, এই যে সেডিশন অ্যাক্ট, রাষ্ট্রদ্রোহিতা আইন, এইটা রচিত হয়েছিল 1870 সালে, একদম ইংরেজদের সময়, যখন আমরা ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিলাম। সেই একটা কি বলছে, আমি দুটো লাইন জাস্ট বলে দিচ্ছি এই সুযোগে, যে the sedition law says whoever by words either spoken or written or by signs or by visible representation or otherwise brings or attempts to bring into, excite disaffection towards the government established by law in India shall be punished with imprisonment, শুনলে আমরা সবাই আটকে উঠতে পারি, with imprisonment for life or 3 years and fine, মানে মিনিমাম 3 years। কিন্তু এটা আজকের গণতান্ত্রিক ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে এই আইনটা যদি থাকতো তাহলে আমাদের কি দশা হতো। কিন্তু এই আইনটা তো বলবৎ রয়েছে। এই আইনটা আপনারা যে রক্ষা কবচের যে খবরের কথা বলছেন, সেই খবরের মধ্যেই একটা জায়গায় বলা আছে যে অন্ধ্রপ্রদেশের একটা মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টেরই দুজন বিচারকের একটি বেঞ্চ মন্তব্য করেছেন যে ব্রিটিশদের আমলে তৈরি করা এই যে রাষ্ট্রদ্রোহিতার আইন, তার নতুন ব্যাখ্যা প্রয়োজন। এটা এতাবৎ কাল কিন্তু এদিকে কেউ তাকাননি বা করা হয়নি। এইটা সরকারের হাতে একটা ঢাল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে 100 ইন্ডিয়ান পেনাল কোডের যে কথাটা আমি বললাম, আমি সেকশনটাও বলে দিই, 124A, এই সেকশনে এই সেডিশন মামলা করা হচ্ছে। কোর্টের হস্তক্ষেপে এখনো পর্যন্ত এটা করা মানে খুব বহুল ভাবে প্রচারিত হয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কানাইয়া কুমার এবং উমর খলিদ, আমাদের অনির্বাণ চট্টোপাধ্যায়, এরা যখন একটা বিক্ষোভ দেখিয়েছিল, তার যে স্লোগান, তার মধ্যে নাকি এমন কিছু ছিল যা রাষ্ট্রদ্রোহিতার সমান, সেই মামলা এখনো আছে, তার কিন্তু কোনো রায় এখনো আসেনি। এই রায়টা এসেছে অত্যন্ত সিনিয়র সাংবাদিক বিনোদ দুয়া, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের রায়দান প্রসঙ্গে এটা এসেছে। এরকম আরো অনেকেই বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ রয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে। সেই জন্য সংবাদপত্রের রক্ষা কবচের কথা বলা হচ্ছে। এটা সংবাদপত্রের রক্ষা কবচ শুধু নয়, এটা আমাদের সকলের রক্ষা কবচ। কিন্তু সেডিশন অ্যাক্ট, আমার প্রশ্নটা হচ্ছে যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় যে রাষ্ট্রদ্রোহিতার কনসেপ্ট ছিল, ব্রিটিশ আমলে ব্রিটিশ গভর্নমেন্টের বিরোধিতা করা মানে রাষ্ট্রদ্রোহিতা।
একটা স্বাধীন ভারতবর্ষের একদম নাগরিকদের জন্য যেখানে একদম এই প্রশ্নটাই মৌলিক অধিকারের, হ্যাঁ, মৌলিক অধিকারের একটা অধ্যায় রাখা হয়েছে, একদম। সেখানে ইন্ডিয়ান পেনাল কোডে সেই একই জিনিসটা বহাল থাকবে কেন 70 বছর ধরে? একদম 50 সালে এই তৈরি হয়, প্রশ্নটাই বোধহয় খুব কেন জরুরি। এটা বহাল থাকবে? আমি আপনার এই প্রশ্নটা নিয়ে উজ্জয়িনী হালিমের কাছে আসবো। উজ্জয়িনী, যে প্রশ্নটা তুললেন চঞ্চল চক্রবর্তী, যে স্বাধীন দেশে এরকম একটা আইন থাকবে কেন? আপনারা বারবার করে নির্বাচনী সংস্কার এবং দেশের যে আইনগুলো রয়েছে তার একটা সংস্কারের দাবি তুলেছেন বিভিন্ন সময়। কোথাও কি মনে হয় না যে আজকে যে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ের যে রায় বা সিদ্ধান্ত, তাতে আমরা আপ্লুত হচ্ছি? আসলে এই আপ্লুত হওয়ার কথা না, এটা খুব স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল। না, সে তো নিশ্চয়ই। আমার পূর্ববর্তী বক্তা মীরাতুন্দি এবং চঞ্চল বাবু যেটা বললেন, আমি তাদের সাথে সম্পূর্ণ একমত। এবং বলে রাখি এ প্রসঙ্গে যে আমাদের সংগঠন থেকে পার্টিকুলারলি এই আইন নিয়ে বিশেষ কোনো মতামত বা রিসার্চ কিছু করেনি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি একজন সমাজকর্মী হিসেবে সেটা বলার চেষ্টা করছি। দেখুন, এই আইনটার একটা কলোনিয়াল আইন, যেটার বিরোধিতা সেই যুগে গান্ধীজি বলে গেছেন আইপিসি ধারার কোহিনূর, যেটাকে আপনার পণ্ডিত জওহরলাল নেহেরু যার বিরোধিতা করে গেছেন, যে আইনের ভুক্ত হয়েছেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা, সেই আইন আজকেও চলছে। এবং 1962-তে যে মামলার কথা বলা হচ্ছে, যার রেফারেন্স এসেছে, সেই রেফারেন্সে কিন্তু কনস্টিটিউশনে সিডিশন ধারাটা থাকবে, তাকে মান্যতা দেওয়া হয়েছে। একসাথে একদিকে যেমন মান্যতা দেওয়া হয়েছে, তার পাশাপাশি প্রোটেকশন দেওয়া হয়েছে সাংবাদিকদের বা ব্যক্তি বিশেষ, শুধু সাংবাদিকদের না, যেটা সবাই বললেন, কনস্টিটিউশনাল প্রোটেকশন যেটা দেওয়া হয়েছে সেইটা। এখন কথাটা হচ্ছে যে প্রথমত তো ব্যক্তিগতভাবে মনে হয় আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে স্বাধীন গণতন্ত্র ভারত এত বছর হয়ে গেছে, যারা আমরা বিশ্বগুরু হবার স্বপ্ন দেখছি, সেই একটা পাকাপোক্ত গণতন্ত্রে এই ধরনের আইনগুলোর কোনো আদৌ মানে আছে কিনা সেটার দিকে দেখা দরকার। ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ছোট একটা অন্য উদাহরণ দিয়ে বলি। ধরুন এই সিঙ্গুর পূর্ববর্তী অবস্থাতে যখন জমি অধিগ্রহণ যে আইনটা ছিল, সেটাও একটা কলোনিয়াল অ্যাক্ট ছিল, যে একটা পাবলিক পারপাস বলে যে কোনো ধরনের জমিকে অধিগ্রহণ করা যেত কোনো বিশেষ কারণ না এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি উজ্জয়িনী, বড় আন্দোলন। আমি একটা বলে রাখি উজ্জয়িনী, সেই আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, যখন সেই আইনে জমি অধিগ্রহণ করা হয়েছিল, তখন এই রাজ্যের সমস্ত মিডিয়া, সমস্ত বড় বড় মিডিয়া বলে দিয়েছিল, এবং সরকারও সেই সুরে সুর মিলিয়েছিল যে জমি অধিগ্রহণ করে যাওয়ার পরে আর তা ফেরত দেওয়া যায় না। বারবার করে বলা হয়েছিল। এইটা নিয়ে তখন কেউ প্রশ্ন করেনি। আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আইনটা পাল্টানো যাবে না কেন? আগের আইন পাল্টানো, চিত্ততোষ মুখোপাধ্যায়, আপনারা হয়তো মনে থাকে, চিত্ততোষ মুখোপাধ্যায় রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে আলোচনার পরে তিনি বলেছিলেন যে আইন কোনো অচল অনড় বিষয় নয়, সেটা যদি ইয়ে হয় সেটাকে পাল্টানো যায়, পাল্টানো সম্ভব। তারপরে ওই জমি অধিগৃহীত জমি ফেরত দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়। না, এরপরে আপনার বিস্তারিত আন্দোলন হয়, আলাপ আলোচনা হয়, এবং ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন এন্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট, যেটার আবার পরবর্তীতে বিজেপি সরকার সংশোধন করেছে কিছুদিন আগে, কিন্তু ওই আইনকে সংশোধন করে এলএআরআর আইন আসে। সুতরাং আইন তো মানুষের জন্য, মানুষ তো আইনের জন্য নয়। এবং গণতন্ত্রে মানুষকে একটা সুস্থ সমাজ পরিষেবা দেওয়ার জন্য আইন কিছু অচলায়তন বলে কিছু আমরা মনে করি না। এবং গণতন্ত্রে মানুষ যদি চায় সেখানে আইন পরিবর্তন হয়। আমরা অনেক আইন পরিবর্তনের ইতিহাস দেখেছি, শুধু এই একটা উদাহরণ দিলাম বটে। কিন্তু দেখুন, এই আইনটা পরিবর্তন হচ্ছে না, তার কারণ আইনটা নানানভাবে কাজে লাগানো যাচ্ছে। যেটা চঞ্চল বাবু বললেন, যেটা আপনিও আপনার কথা শুরুতে বললেন, যে আইনটা কিভাবে কাজে লাগানো হচ্ছে। আমরা কিছু কিছু বিশেষ মানুষ বা বিশেষ ছাত্রছাত্রীদের কথা জানি। আমাদের এটাও স্মরণ রাখতে হবে, ঝাড়খণ্ডে 10,000-এর বেশি ট্রাইবাল, যারা জনজাতির মানুষ, তাদের বিরুদ্ধেও সেডিশন অ্যাক্ট লাগানো হয়েছে যখন তারা উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। যারা সিএ এবং এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদেরকেও সেই সেডিশন অ্যাক্টে বুক করা হচ্ছে। অর্থাৎ যে কোনো ভাবেই যখন রাষ্ট্রের যে নীতি বা রাষ্ট্রের যে সিদ্ধান্ত, সেগুলোর সাথে কোথাও মানবাধিক মানুষ বা মানে রাষ্ট্রেরই নাগরিক তারা মনে করছেন ঠিক না, তারা সমালোচনা করছেন বা গণতান্ত্রিক উপায়ে বিরোধিতা করছেন, শান্তিপূর্ণভাবেই বিরোধিতা করছেন, তার সেইখানে এই আইনটা ব্যবহার করা সহজ হচ্ছে। অন্যত্র মানে এই আইনটা যদি না থাকতো, তাহলে হয়তো তাদের চট করে তাদের এই ব্যবহার করে কণ্ঠ দমন করার চেষ্টা করা যেত না। এখন এক্ষেত্রে একটা তো ভালো নিশ্চয়ই দিক, যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়ে রিইটারেট করেছেন যে এইভাবে যখন তখন যে কোনো কিছুকেই সেডিশন বলে চালিয়ে দেওয়া যাবে না,
যে কোনো কথা সরকারের সমালোচনাই সিডিশন নয়। কিন্তু সেটা সত্যিই তো আজকের যুগে দাঁড়িয়ে এই কথাটা সুপ্রিম কোর্টকে বলতে হলো, যেমন অনেক কিছুই সুপ্রিম কোর্টকে আজকে বলতে হচ্ছে যে অক্সিজেন বা ভ্যাকসিন ঠিক করাটাও সরকারের দায়িত্ব, এরকম যখন বলতে হচ্ছে, এটা একটা আমার কাছে সবসময় মনে হয় একটা ইন্ডিকেটর যে গণতন্ত্রের প্রাত্যহিক দিকগুলোতে, গভর্নেন্সের প্রাত্যহিক দিকগুলোতে নিরন্তর জুডিশিয়ারিকে আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে। জুডিশিয়ারির হস্তক্ষেপ ছাড়া আজকে গভর্নেন্স কোথাও যেন পদে পদে আটকে যাচ্ছে এবং সাধারণ মানুষকে সারাক্ষণ সেই জুডিশিয়ারির দ্বারস্থ হতে হচ্ছে। কখনো আমরা রিলিফ পাচ্ছি, কখনো হয়তো রিলিফ পাওয়ার প্রক্রিয়াটা অনেক জটিল হচ্ছে। তো এইটা গণতন্ত্রের স্বাস্থ্য সূচক হিসেবে ভালো একদম বলে মনে একদম হয় না। এবং আইন আইন তো নিশ্চয়ই, আইন যখন আইন, যে আইন নিয়ে এত বিতর্ক, যে আইন নিয়ে এত সমালোচনা রয়েছে, যে আইনটাকে জুডিশিয়ারিও পরিষ্কার করে বলছেন যে এটা মিস ইউজ করা যায় না, বা এটার মধ্যে এটা একটা আর্টিকেল 19(1) এর সাথে 124A কে মিশিয়ে দেখতে হবে এবং সেইখান থেকে একটা সেফগার্ড রয়েছে, তো তাহলে এই আইনটা রিভিশন হবে না কেন? এই পাবলিক ডিমান্ডটা যদি ওঠে তাহলে সেটা সরকার শুনবেন না কেন? কিন্তু এটাও আমরা, আপনি আমি সবাই জানি সরকার এটা নিয়ে কিছু মাথা ঘামাবেন না। হাথরাসের যে ধর্ষিতা মহিলা, তার কেস যখন কভার করতে যাবেন, সেই সাংবাদিকও সিডিশনের চার্জে তিনি গ্রেপ্তার হবেন, হ্যাঁ, জেলবন্দি থাকবেন। জেলবন্দি থাকবেন। যে মিড ডে মিলে নুন রুটি খাওয়ানো হচ্ছে বাচ্চাদের, সেইটা যে সাংবাদিক কভার করবেন, তিনিও গ্রেপ্তার থাকবেন। সিডিশন কি আইনে? না সিডিশন আইনে। গোমূত্র এবং মানে গোচনা খেলে যে করোনা সারে না, সেটা বললে আসামের সাংবাদিক গ্রেপ্তার থাকবেন। কি আইনে? না সিডিশন আইনে। তো সিডিশন আইনের যে এইরকম ইন্টারপ্রিটেশন সম্ভব, এটাই তো একটা হাস্যকর জায়গায় এসে দাঁড়িয়েছে বলে মনে হয়। আর অন্যদিকে অবশ্য আপনি একই সাথে ভেবে দেখুন, এমন অনেক সাংবাদিকরা রয়েছেন, বড় বড় চ্যানেলে বসে আছেন এবং অনেক অবৈজ্ঞানিক কথাবার্তা বলে চলেছেন, অনেক আক্রমণকারী কথাবার্তা বলে চলেছেন, অনেক ডিফেমেটরি কথাবার্তা বলে চলেছেন। তাদের বিরুদ্ধে কোনোদিন কোনো সিডিশন আইন আসবে না। মেরাতুন্দি প্রথমেই বলেছেন যে ওইখানেই একটা ভাগ হয়ে গেছে, সাংবাদিক মহলও দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে যে একদম। যাকে আমি আজকাল আমি গদি আসবো মিডিয়া উজ্জয়িনী বলি, সেই আমরা প্লায়েন্ট একদম মিডিয়ার এই কথাটা এই বলি, এই আপনার এই কথা সেই সূত্র জায়গাটা। ধরেই আমি উদয়দার কাছে আসবো। উদয়দার যে প্রসঙ্গটা উজ্জয়িনী শেষে উত্থাপন করতে চাইলেন, যে মিডিয়ার মধ্যে একটা ভাগ, মিডিয়াকে যেটাকে বলা হচ্ছে যে রক্ষা কবচ দেওয়া হলো, মিডিয়া স্বাধীন কাজ করবার অধিকার আছে, আসলে কি সত্যি আছে নাকি মিডিয়া তার কাজ আগে থেকে নির্ধারণ করে রাখে? আপনি অনেক ভালো বলতে পারবেন, আপনি দীর্ঘদিন মিডিয়ার ভিতরে রয়েছেন এবং আপনি কথা প্রসঙ্গে আমাকে বলছিলেন যে যে বিনোদ দুয়ার কথা বলা হচ্ছে, সেই বিনোদ দুয়া যখন রাষ্ট্রের সমালোচনা করেন তখন কিন্তু বড় মিডিয়ার সঙ্গে তিনি যুক্ত নন, তিনি নিজের মতো করে একটা মিডিয়া করছেন এবং সেখানে তিনি সমালোচনাটা করছেন। তিনি যদি তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়ার সাথে যুক্ত থাকতেন, আদৌ এটা করতে পারতেন কিনা সেই সম্পর্কেও যথেষ্ট সন্দেহ আছে। উদয়দা। হ্যাঁ, অনুপম, দেখো, মানে পরিহাসের পর পরিহাস হচ্ছে। আজকে আমরা যেটা আলোচনা করছি, সুপ্রিম কোর্টের যে রায় দেয়া হলো তার পরিপ্রেক্ষিতে কতগুলো পরিহাস আমরা দেখতে পাচ্ছি। প্রথমত দেখো, তুমি যেটা বললে, আমি আগে তোমায় বলেছি যে বিনোদ দুয়া যখন তার স্বাধীন মতামত দিলেন, তখন কিন্তু তিনি মেইন স্ট্রিম মিডিয়ার মানুষ নন। তিনি ইউটিউবের মাধ্যমে একটা ভিডিও করেছিলেন, সেইখানে প্রকাশটা যাদের করলেন। চেনানো হয় সেই মিডিয়া নয়, যদি মেইন স্ট্রিম নিয়ে ইয়েতে আছে যে অসংখ্য প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব করে না যে মিডিয়া, সেই মিডিয়া কি করে মূলধারার মিডিয়া হয় তা নিয়েও সংশয় বলা হচ্ছে। সেটা আমাদের সংশয় তো আছে, সেটা একটা বিতর্কের বিষয়। হ্যাঁ, সেটা আছেই বটেই। কিন্তু আমি ধরে নিলাম যারা মেইন স্ট্রিম, যারা বহুল প্রচালিত এবং জনগণ জানে যাদের কথা, সেই মিডিয়ার উনি কিন্তু প্রতিনিধিত্ব করেননি যখন এই সমালোচনা করেছিলেন। আচ্ছা, এটা একটা পরিহাস গেল। এবার আরো বড় প্রশ্ন হচ্ছে, যেটা আমরা একটু আলোচনা হচ্ছিল, যে রক্ষা কবচ আবার কি? মূল কথা হচ্ছে যে রক্ষা কবচ কিছু না, আইনটা তো রয়েছে এবং সেই আইনটাকে একটা দমনমূলক, পীড়নমূলক আইন, তাকে সরানো হচ্ছে না। এবং যে রক্ষা কবচ বলে বলা হচ্ছে সেটা আসলে হচ্ছে একটা পুরনো রায়। সেই রায়টাকে আবার সুপ্রিম কোর্টের 3 বেঞ্চের যে 3 জাজের যে বেঞ্চ, তারা সেই 1962 সালের রায়টাকে উদ্ধৃত করে বলছেন যে বাক স্বাধীনতা, সাংবাদিক হোক বা অসাংবাদিক হোক, সাধারণ মানুষ হোক, তাদের ক্ষেত্রে এইভাবে কেড়ে নেওয়া যাবে না। তাদেরকে সেডিশন, দেশদ্রোহিতার চার্জ আনা যাবে না যতক্ষণ না তাদের সে বক্তব্য, তাদের সে আচরণ, তাদের যে জেস্টার, তাদের যে ছবির যে রিপ্রেজেন্টেশন,
তার মাধ্যমে যতক্ষণ না তারা একটা ভায়োলেন্স করাচ্ছেন বা জনসাধারণকে উত্তেজিত করে একটা ধ্বংসাত্মক কাজে যখন তারা প্ররোচনা যতক্ষণ না দিচ্ছেন, ততক্ষণ রাষ্ট্রের সব রকম কাজের সমালোচনা করা সম্ভব। কারণ তার উদ্দেশ্যটা হচ্ছে কোন মানুষকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত করানো না, তার উদ্দেশ্যটা হচ্ছে সরকারের যে নীতি, সরকারের যে কাজ করেছে সেই কাজ মানুষের পক্ষে হিতের জন্য নয় এই বলে তারা মনে করছেন, তাই তারা সমালোচনা করছেন। এটা তো একটা গেল দিক। অতএব আসলে 1962 সালের যে রায়টা, সেটাও কিন্তু কোন সাংবাদিকের বক্তব্যের প্রেক্ষিতে সেই রায় হয়নি। সেটাও ছিল একজন সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী কেদারনাথ সিং। উনি সমালোচনা করেছিলেন রাষ্ট্রীয় একটা যন্ত্রকে তার যেভাবে ব্যবহার করা হচ্ছিল, সেই সমালোচনার জন্য তাকে এই দেশদ্রোহিতার আইনটায় তাকে গ্রেপ্তার করা হয়। এবং 10 বছর পরে যে রায় হয়, সেই রায়তে বলা হয় যে উনি কিন্তু কোনো ধ্বংসাত্মক কাজে প্ররোচনা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলেননি। তো এই একইভাবে ওই রায়টাকেই পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তারা বললেন যে দেশদ্রোহিতার এই তকমা দেওয়া যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখো আরেকটা পরিহাস, আমরা ইদানিং কালে যে দেশদ্রোহিতার একটা বড় চার্জ আনা হলো আরেকজন সাংবাদিকের বিরুদ্ধে, সেও খুব মেইন স্ট্রিমেরই, রাজদীপ সরদেশাই। তিনি কৃষক আন্দোলনের সময় 15ই আগস্টে রেড রোডে যে ঘটনা ঘটলো, সেই ঘটনাটা আসলে সুপরিকল্পিতভাবে এই আন্দোলনটাকে ভেঙে দেবার জন্য একটা ঘটনা সাজানো হলো, যেখানে বিজেপিরই একজন ইলেকশন এজেন্ট, সে কিন্তু রেড রোডে নিয়ে গেল, সে অভিযুক্ত, সে রেড রোডে কৃষকদের এক শ্রেণীর কৃষকদের নিয়ে গেল এবং প্রশাসন, পুলিশ তারা অ্যালাউ করলো রেড রোড পর্যন্ত পৌঁছানো, এবং তাতে কি ভয়ানক কাণ্ড হলো সে দেখলাম আমরা। এইবার সাংবাদিকের অপরাধটা কি হয়েছে, তিনি সমস্ত রিপোর্ট করেছেন। হ্যাঁ, ওর রিপোর্টে একটা ভুল তথ্য ছিল, সেটা হলো উনি বলেছিলেন যে ট্রাক্টর নিয়ে যে একজন কৃষক মারা যায় তার মাথায় গুলি লেগেছিল। এখন এটা সত্য নয়, ঠিক কথা, তার গুলি লাগেনি, কিন্তু তার জন্য তাকে দেশদ্রোহী এই তকমা দেওয়া যায় না বা এই চার্জ আনা যায় না। কারণ সাংবাদিকরা আমরা সবাই জানি, যখন সংবাদ পরিবেশন করে ওই মুহূর্তে তাকে একদম কারণ সেই মুহূর্তে যে ঘটনা ঘটে চলেছে, এবং তখন তো ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে সেই অ্যাক্সেসও নেই। অতএব ওর তথ্যে কিছু ত্রুটি থাকতেই পারে, কিন্তু তার জন্য এই নয় যে উনি সেই তথ্য বিকৃত করে মানুষকে প্ররোচনা দিচ্ছিলেন, তা নয়। এবার কিন্তু দেখো, যখন এই রায়টা যখন এই চার্জ আনা হলো, তখন উনি যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করছিলেন, সেই মালিক শ্রেণী, তাদের কি ভূমিকা রইল? তারা ওকে সাসপেন্ড করলেন, একদম তাকে সাসপেন্ড, 15 দিন তাকে ক্যামেরার সামনে আসতে দেওয়া হয়নি, তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। অতএব যে মানে একটা জলজ্যান্ত উদাহরণ, যে সংবাদ মাধ্যম, মূল যারা শক্তিশালী সংবাদ মাধ্যম যারা, তাদের ভেতরে কিরকম সর্ষের মধ্যে ভূত রয়েছে, যে তারা তো জানতেন এরকম একটা রায় আছে। একদমই, তা সত্ত্বেও কিন্তু এইটার একাধিক উদাহরণ আছে। আমাদের এ রাজ্যেও কি তেমন উদাহরণ নেই? আমরা বারবার কত বিভিন্ন সময় বিভিন্ন এই উদাহরণগুলো দেখে আসছি। অর্থাৎ মিডিয়ার জন্য রক্ষা কবচ, সত্যি আর রক্ষা কবচ দিয়ে মিডিয়াকে রক্ষা করা যায় কিনা, এই প্রশ্নটা তো থাকবেই। আমি আসবো উদয় আপনার কাছে, আবার যাবো আমি মিরাতুনদির কাছে আসবো। মিরাতুনদি যে বিষয়টা উল্লেখ করছিল, উজ্জয়িনী হালিম বলছিলেন যে আসলে ন্যায়ালয়ের প্রতি বা আমাদের আইন বিভাগের প্রতি, বিচার বিভাগের প্রতি আমরা যদি এতটা নির্ভরশীল হয়ে পড়ি, গোটা বিষয়টা যদি বিচার বিভাগকে দায়িত্ব নিতে হয়, সেটা গণতন্ত্রের পক্ষে তো মোটেই খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। সেটা খুব সত্যি কথা, কিন্তু এটাও ঠিক যে আমাদের সংবিধানে আদালতকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একটু আগেও আমি বলেছিলাম যে বিচার আমার প্রতি যদি অন্যায় হয়, আমার প্রতি অন্যায় করে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়, তাহলে আমি আদালতে বিচার চাইতে পারি, সে অধিকার আমার আছে। এবং বিচারালয় সেক্ষেত্রে যে ভূমিকা পালন করা তার উচিত করবে, সেটাই আমাদের কাছে কাম্য।
যে কথাগুলো উঠে এসেছে, তোমার প্রশ্নের এই উত্তরগুলো আমার মনে হয় যে কথাগুলো উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতে 3-4টি কথা আমি বলবো, স্বল্প কথাই বলবো। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতা আইন সম্পর্কে যথেষ্ট অভিযোগ এসেছে আমাদের সহবক্তাদের কাছ থেকে, কিন্তু এটাও তো ঠিক, এই রাষ্ট্রদ্রোহিতা আইনটার মূল কথা হলো যদি কারো কথাবার্তায় মত প্রকাশে এমনটি হয় সারা দেশে হিংসা ছড়িয়ে পড়লো, হিংসার প্ররোচনা দেওয়া হলো, সারা দেশে অখণ্ডতা রক্ষিত হলো না, ঐক্য বিঘ্নিত হলো, মানুষের মধ্যে প্ররোচনা ছড়িয়ে পড়লো, সরকার বিরোধী প্ররোচনা, তাহলে সেইটা কাঙ্ক্ষিত নয়। তার জন্যই দ্রোহ সূচক আইন বা দ্রোহ বিষয়ক আইন বলে একটা আইন। কিন্তু সেই আইনটাই এক্ষেত্রে কিন্তু শীর্ষ আদালত ঠিক ঠিক ভূমিকা পালন করেছে বলে আমার মনে হচ্ছে। কারণ তারা বারংবার বলছেন যে বিনোদ দুয়ার কথাবার্তাতে কোথাও কোনোখানে কোনো প্ররোচনা সৃষ্টি হয়নি, তাহলে কেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে? আইনটা নিয়ে প্রশ্ন আছে, বিতর্ক আছে, কথা খুবই ঠিক, কিন্তু আইনটার এই দিকটা আজকে আমাদের বিচার করতে হবে। বিনোদ দুয়ার বিরুদ্ধে সরকার যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে সেটা কোনোভাবেই প্রযোজ্য নয়। অতএব আমরা এই আইনটা যতদিন থাকবে থাকুক, 44 বার সংশোধন হয়েছে সংবিধান, তারপরেও এটা সংশোধিত হলো না, সরকার সুযোগ নিচ্ছে, এটা খুবই খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাইবো যে আইনটা যাতে সুযোগ কেউ নিতে না পারে এরকম ভাবে সংশোধিত হোক। এবং এক্ষেত্রে যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে আদালত তো এই আইনের উপর জোর দেয়নি। আদালত তো বলেছে বিনোদ দুয়ার ক্ষেত্রে না, এই আইন কোনোভাবে তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব এটা একটা ভালো দিক, একদম সদর্থক দিক বলে আমরা মনে করব। যদিও এই কথা খুবই সত্যি, উনি যা বলেছে আমি একদম সহমত যে বারবার আমাদের আদালতের কাছে যেতে হবে কেন? আমাদের এত সুন্দর সংবিধান সত্ত্বেও আমাদের রক্ষা কবচ চাইতে হবে আদালতের কাছে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান হোক আমি চাইছি। দ্বিতীয় যে কথাটি আমার বলার খুব মানে মনে হচ্ছে বলা উচিত সেটা হচ্ছে মৌলিক অধিকার, যেমন মত প্রকাশের মৌলিক অধিকার যেমন আমাদের আছে, তেমনি কতগুলো সংবিধানে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। সেই কর্তব্যটার মধ্যে প্রধান হচ্ছে দেশের ঐক্য, দেশের অখণ্ডতা যাতে নষ্ট না হয়, এই কর্তব্য আমাদের পালন করতে হবে, কোনোভাবেই যেন আমি সেইখানটাতে আঘাত না করি। তো সেক্ষেত্রে এই বিনোদ দুয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো মৌলিক অধিকার তিনি খর্ব করেননি, মৌলিক অধিকার তার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু অন্যদিকে তিনি মৌলিক কর্তব্য ঠিক পালন করেছেন। অতএব আদালত সেই দিক থেকে যে বিচারটি করেছে সেটি ঠিকঠাক বিচার বলে আমার মনে হচ্ছে। আর একটি কথা কেবল বলবো, সেটা হচ্ছে যে মেন স্ট্রিম অর্থাৎ সাধারণভাবে যাদেরকে আমরা খুব বেশি গুরুত্ব দিই, দেশের মানুষই দেয়, সেই সব সংবাদ মাধ্যমের কাজ কারবার একেবারে ভিন্ন রকম। আমরা সবাই জানি তারা তাদের লক্ষ্য হচ্ছে অর্থ লাভ, তাদের লক্ষ্য হচ্ছে প্রতিপত্তি, তাদের লক্ষ্য হচ্ছে বিপুল টাকার কারবার, এবং সেইখানে যেখানে মাথা নত করতে হবে সেখানে মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে গুরুত্ব পায় না। মত প্রকাশের স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে অর্থ লাভ, বিপুল অর্থ লাভ, এবং আমাকে কিছু বলবে না, আমার সংবাদ মাধ্যমের উপর কোনো আঘাত আসবে না, সেদিকেই তারা লক্ষ্য রাখে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের এবং সমস্ত মানব সমাজের জন্য নিন্দনীয়। আমি নিঃসন্দেহে এটা আমাদের স্বীকার করতেই হবে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, এই ঠিক বিনোদ দুয়ার মতনই নিজের সংবাদ মাধ্যমের আশ্রয় নিয়েছিলেন, করছিলেন অন্যরকম ভাবে, কিন্তু নিজের সংবাদ মাধ্যমের আশ্রয় নিয়ে তিনি যত অন্যায় করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে সরাসরি বিদ্রোহ জানিয়েছিলেন, সরাসরি সেগুলো সমালোচনা করছিলেন কঠোর ভাষায়। গৌরী লঙ্কেশ তাকে কিন্তু তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহের আইন নিয়ে এত কথা আমরা বলছি, রাষ্ট্রদ্রোহের আইন কিছুমাত্র তার প্রতি প্রয়োগ করা হলো না, সরাসরি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। অতএব আমরা যে এত আলোচনা করছি সরকারের এই যে একদমই সরকারের একটা ভূমিকা আছে বোধহয় বিরোধিতা সহ্য করতে পারবার ক্ষেত্রে এতটা অসহিষ্ণু, কখনো কখনো বোধহয় গৌরী লঙ্কেশের পরিণতি। হ্যাঁ অনুপম, একটি লাইনে বলা যায় সরকার তো নেই, রাষ্ট্রের কর্তৃত্ব, চোখ রাঙানি, শাসানি এবং হত্যাকারী হিসাবে রাষ্ট্রের ভূমিকা আমাদের দেখতে হচ্ছে। এর বিরুদ্ধে আমরা সবাই যদি
সচেতন হই, ওই মেন স্ট্রিমের সাংবাদিকরা সচেতন হন, সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে সবাই মিলে যদি মাথা উঁচু করে কাজ করতে পারি, তাহলে সব বন্ধ হয়ে যায়। এদের তো আপনার সুযোগ আপনার দিচ্ছে আপনার আপনার চাহিদাটা ভালো, মীরাতন্দি, তবে আমি জানি না এটা আদৌ সম্ভব হবে কিনা, কারণ দীর্ঘদিন তথাকথিত মেইন স্ট্রিমে চাকরি করতে করতে সাংবাদিকতার এই পেশাটাকে কেরানির চাকরি হিসেবে ভাবার বাইরে আদৌ কজন ভাবতে পারে তা নিয়ে আমাদের অন্তত সন্দেহ আছে, অন্তত আমার তো আছে। অনেক দীর্ঘদিন এই সাংবাদিকতার সাথে যুক্ত থাকবার সূত্রে আমার এটা বারবার করে মনে হয়েছে। আমি আবার আসবো চঞ্চল চক্রবর্তীর কাছে। চঞ্চলদা, আপনার কাছে আমি যেটা প্রশ্নটা রাখতে চাইবো, যে এই যে বারবার করে বলা হচ্ছে রাষ্ট্র সরকার, রাষ্ট্র নেতা, এদের মধ্যে যে একটা ফারাক আছে, কোথাও কি এটা গুলিয়ে যাচ্ছে? তার জন্যই কি নেতার বিরোধিতা মানে রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায়, বা রাষ্ট্রের সরকারের বিরোধিতা মানে রাষ্ট্রদ্রোহ? কোথাও কি এই ভাবনাগুলোকে গুলিয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে? মুশকিলটা কোথায় হচ্ছে জানো, সেটা হচ্ছে যে সাধারণভাবে মানুষের একটা ধারণা আছে, সেটাকেই চালিয়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। রাষ্ট্র আর সরকার ধারণাগতভাবে, একদমই আলাদা। অন্তত রাষ্ট্রবিজ্ঞানে বা আমি বলছি সমাজ বিজ্ঞানে, দুটো এক নয়। সরকারের একটা কাজের বিরোধিতা করা মানে রাষ্ট্রের, আমি ভারত রাষ্ট্রের বিরোধিতা করলাম, এই দুটো এক নয়। সেই কথাটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলছে, যে ভিন্ন মত মানেই রাষ্ট্র বিরোধিতা নয়। ঠিক যে কথাটা ব্যবহার করেছে, ভিন্ন মত মানেই রাষ্ট্রের বিরোধিতা নয়। এখন যেটা বলছেন যে মুশকিলের কথা, মীরাতুন্দি ঠিকই বলেছেন যে আমাদের কতগুলো কর্তব্য আছে, শুধু তাই নয়, আমাদের মৌলিক অধিকারের কতগুলো সীমাবদ্ধতাও আছে। দেশের সার্বভৌমত্ব, সংহতি, ঐক্য, নিরাপত্তা, এগুলো যাতে বিঘ্নিত না হয় সেইভাবে বাক স্বাধীনতাকে ব্যবহার করা ইত্যাদি। এখন ওই যে বললাম, মুশকিলের কথাটা হচ্ছে যে এটা সরকার কিভাবে দেখবে তার উপর। কারণ সরকার, আমি উদাহরণ হিসাবে দিচ্ছি, বলতে চাইছি 370 ধারা বিলোপ করে দিল কাশ্মীরের ক্ষেত্রে। প্রশ্নটা খুব মৌলিক, যে আমি সরকারের এই নীতিটা সমালোচনা করতে পারবো না। এই সরকারের মতে পারা যাবে না, কারণ এইটা করা মানেই হচ্ছে দেশের সার্বভৌমত্ব বা দেশের অখণ্ডতার প্রশ্রয় দেওয়া হচ্ছে, বা অখণ্ডতাকে উস্কানি দেওয়া হচ্ছে। কেন এটা হবে? এই যে বিরুদ্ধে যে মামলাই হোক, ভালোই ব্যাখ্যা করে, আমি ওর রিপিটেশনে যাচ্ছি না। সরকারের যে কোনো কাজ, কোভিড-19 পরিচালনায় সরকারের যে চূড়ান্ত ব্যর্থতা, এই কথাটা বলা যাবে কি যাবে না? সরকার বা সরকারের কোন মন্ত্রী, শুধু সরকার মানেটা কি? সরকারের সংজ্ঞাটা কিন্তু হচ্ছে গ্রুপ অফ পিপল যাদেরকে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রকে পরিচালনা করার জন্য দেশের প্রচলিত আইন এবং সাংবিধানিক আইনের মাধ্যমে। কাজে গভর্নমেন্ট ইজ নট স্টেট। একদম। তাহলে গভর্নমেন্টের যে কোনো কাজের বিরুদ্ধে আমি ভিন্ন মত প্রকাশ করতে পারবো না কেন? করলেই আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আসুক বা না আসুক, আরো ব্যাপার আছে। আজকে আমাদের আলোচনাটা শুধু রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে। আমি একটা খুব ইন্টারেস্টিং বা আকর্ষণীয় একটা খবর দিয়ে, নিশ্চয়ই আরো অনেকেই জানেন, এই পর্বটা শেষ করব। সেটা হচ্ছে বিদেশে আজকে অনুপম, আমি বলছি আজকের দিনে কিন্তু সারা বিশ্বে দাঁড়িয়ে গণতন্ত্রকে পরিমাপ করার কতগুলো প্যারামিটার ঠিক করা হয়েছে, এবং সেইভাবে কোয়ান্টিফাই করে বা তার সংখ্যায়ন করে গণতন্ত্রকে মাপা হচ্ছে। এরকম কাজ করছেন যারা, তারা একটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, আমেরিকায় অবস্থিত ফ্রিডম হাউস, তুমি নিশ্চয়ই জানো, আর একটা সুইডেনে অবস্থিত
আমেরিকায় অবস্থিত বলে তার কিছু দোষ ত্রুটি আমরা ধরতে পারি, কিন্তু সুইডেনে অবস্থিত ভিডেম ইনস্টিটিউট বলে আরেকটি সংস্থা, যারা এই গণতন্ত্রকে মাপছে, এবং দুটোর মতই হচ্ছে। ফ্রিডম হাউস বলেছে, ফ্রিডম হাউসের 3টে ক্যাটেগরি করেছে ওরা, 3টে। একটা হচ্ছে সম্পূর্ণ মুক্ত দেশ, মানে গণতান্ত্রিক দেশ। 2 নম্বর হচ্ছে আংশিক গণতন্ত্র, পার্টলি ফ্রি। 3 নম্বর হচ্ছে একদমই গণতন্ত্র নেই, যেগুলো অটোক্রেটিক বা ডিক্টেটরশিপ এরকম। ভারত এর আগের বছর পর্যন্ত পুরোপুরি গণতান্ত্রিক দেশ বলে, বা ভারতের একটা গৌরবের জায়গাই ছিল যে আমরা হচ্ছে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। সেই স্বীকৃতি ভারত খুইয়েছে নরেন্দ্র মোদীর। এবছর 2021-এ তাদের যে মূল্যায়ন হয়েছে তাতে ভারতের অবনমন হয়েছে পূর্ণ গণতন্ত্রের দেশ থেকে আংশিক গণতন্ত্রের দেশে তারা নেমে এসেছে। আর ভিডেমের কথা যে বললাম, ভিডেম আরো মারাত্মক কথা বলেছে। তারা বলেছে যে ভারতে এখন যেটা চলছে পোস্ট 2014, এটা নির্বাচনী স্বৈরতন্ত্র, ইলেকটোরাল অটোক্রেসি, এই কথাটা ব্যবহার করেছে তারা। অর্থাৎ নির্বাচন হচ্ছে নির্বাচন ভিত্তিক স্বৈরতন্ত্র। আমি একটা লাইন করব যে এরা ভিডেম, বিশেষ করে ভিডেম, তারা সব থেকে বেশি জোর দিয়েছে কিসের উপরে, আমরা সেটা আজকে আলোচনা করছি। বলছে এত বেশি এই কয়েক বছরে সেডিশনের অভিযোগ আনা হয়েছে নাগরিকদের বিরুদ্ধে, এনজিওদের বিরুদ্ধে, শিক্ষা মানে একাডেমিক বুদ্ধিজীবীদের বিরুদ্ধে, সমাজকর্মীদের বিরুদ্ধে। একদম গত 1 বছর এবং আমরা তারা আরো ধারাবাহিকভাবে তার তালিকা দিতে পারি। আসবো আমার আলোচনা করার সময় আর আমি 10 সেকেন্ড নেব। আরো একটি বিষয়ে তারা উল্লেখ করেছে, ফ্রিকুয়েন্ট ইউজ অফ ইউএপিএ। আমরা তা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় নয়, এই জন্য আমি বলছি যে বিষয়টা কিন্তু আমরা যা আলোচনা করছি বা যতটুকু করবার সুযোগ পাচ্ছি তার থেকে বিপদটা কিন্তু অনেক বেশি, অনেক না, আমি যে বিপদটা তার থেকে অনেক বেশি। বিপদটার ইঙ্গিতটা আমরা করতে চাইছি বলে এই আলোচনাটা আমরা করতে চাইছি, যাতে মানুষের চিন্তায় একটু ধাক্কা লাগে। আমি এত বেশি ইউএপি এর ব্যবহার হচ্ছে এবং এত বেশি ট্রেডিশন অ্যাক্ট ব্যবহার হচ্ছে যে ভারত ইলেকটোরাল অটোক্রেসিতে তারা। উজ্জয়িনী হালিমের কাছে আমি আবারও আসবো। উজ্জয়িনী, যে প্রসঙ্গটা নিয়ে এলেন চঞ্চলদা, যেটা বললেন যে আসলে কি সত্যি এমনটা যে আমরা গণতন্ত্র থেকে ক্রমশ সরছি বলে আমাদের গণতান্ত্রিক কাঠামোটা ক্রমশ কমে যাচ্ছে, গণতান্ত্রিক মানসিকতাটা কমে যাচ্ছে আমাদের দেশের শাসকদের, সেই সূত্র ধরেই এই ধরনের রাষ্ট্রদ্রোহের বিষয়গুলো বারবার করে আসছে। ইউএপিএ ব্যবহার, রাষ্ট্রদ্রোহ একাধিক, এবং আমরা যদি দেখি বারবার করে কোনো ব্যক্তির সমালোচনা, কোনো রাষ্ট্র নেতার সমালোচনা করলেই এই ধরনের মামলা জারি হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি চঞ্চল বাবু যা বলছিলেন, ইন্ডেক্স গুলো গ্লোবাল ইন্ডেক্স, তার মধ্যে একটা গ্লোবাল ইন্ডেক্স আপনারা সবাই জানেন, বলার অপেক্ষা রাখে না, প্রেস ফ্রিডম ইন্ডেক্স। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আজকে ভারত 142-এ দাঁড়িয়ে আছে 180টা দেশের মধ্যে, এবং গত বছরও তাই ছিল, 2021-এও সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এবং এই বছরটা খুব ক্লিয়ারলি বলা হয়েছে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের এই অবনমনের অন্যতম কারণ বিজেপির যে সমস্ত সমর্থক রয়েছেন তারা ক্রিটিক্যাল জার্নালিজমকে পছন্দ করছেন না বা নিতে পারছেন না। আমি এটা উদ্ধৃত করে বললাম প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিপোর্টকে। সুতরাং সেখানে আমরা মানি অন্যদের কাছে যেভাবে জিনিসটা প্রতিভাত হচ্ছে। আপনি যেটা বলছিলেন এবং অন্যান্য সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের অধিকার এবং কর্তব্যের পরিপ্রেক্ষিতে একটা বিষয় এখানে হয়তো বলা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমাদের আরেকটা মৌলিক অধিকার যেটা আমরা বলছি না, সেটা হচ্ছে কিন্তু শান্তিপূর্ণভাবে সংগঠিত হবার এবং প্রতিবাদ করার অধিকার। যেটা চঞ্চল বাবু বললেন যে সরকার এবং রাষ্ট্র এক নয়, গভর্নমেন্ট অ্যান্ড নেশন স্টেট দুটো আলাদা জিনিস। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যারা আমরা এদিক ওদিক অল্প স্বল্প এটা নিয়ে কাজ করেছি আমরা জানি, মানুষকে সেটা অত পরিষ্কার করে বোঝানো হচ্ছে না। কিন্তু আমি যদি সংবিধানে ফিরে দেখি, আর্টিকেল 19(1)(a বলছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, আর্টিকেল 19(1)(b বলছে
রাইট টু প্রোটেস্ট পিসফুলি উইদাউট আর্মস, আর আর্টিকেল 1C বলছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইউনিয়নস। তো এই আর্টিকেল 19টাকে যদি আমি একসাথে দেখি তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমাদের মৌলিক অধিকারটাও, যে আমরা একটা ডেমোক্রেসিতে বাস করি, আমরা বিরোধী মত থাকবে আমাদের, এবং সরকারের কাজকে আমরা সমালোচনাও করতে জন্য শান্তিপূর্ণভাবে আমরা জমায়েতও করতে পারবো এবং আমরা প্রতিবাদও করতে পারবো। শান্তিপূর্ণ গুরুত্বপূর্ণ এবং উস্কানিমূলক ইত্যাদি ইত্যাদি নয়। তো সেইটাও আমাদের অধিকার, সেই দিকটা কিন্তু সরকার কখনো বলছেন না, এবং যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকেই একটা পর্যায়ে গিয়ে নানান ভাবে আক্রান্ত হতে হচ্ছে এবং তাকে ভেঙে দেওয়া হচ্ছে ইত্যাদি। তো সেইটা বারবার আমি আরেকটা কথা এখানে বলে পারছি না। আজকে দেখুন কোথায় আপনি ভয়েস অফ ডিসেন্ট বা কোথায় আপনি সরকারের কিছু সমালোচনা করবেন। এত বড় যে কোম্পানি টুইটার, সেখানে তারা একটা ম্যানিপুলেটেড মিডিয়া ট্যাগ লাগাচ্ছিল, যেটা আমেরিকাতে অনেকবার লাগিয়েছে। যখন ট্রাম্পের ইলেকশন চলছিল তখন অনেক কন্টেন্টে ম্যানিপুলেটেড মিডিয়া ট্যাগ লাগানো হয়েছিল। সেটা তখন আমেরিকাতে তো বোধহয় অত কিছু, ওটা নিয়ে কিছুটা হইচই হলো, ওটা নিয়ে টুইটারকে ব্যান করে দেওয়ার মতন পরিস্থিতি হয়নি। কিন্তু ভারতবর্ষে ম্যানিপুলেটেড মিডিয়া ট্যাগ নিয়ে আপনারা জানেন বর্তমানকালের বিতর্কটা কি, এবং ভারত সরকার সেটাকে কোনোভাবেই নিতে পারছে না। টুইটারকে একাধিকবার নোটিশ সার্ভ করা হয়েছে, তার লিগাল অ্যাসপেক্টে আমি যাব না, আমি অতটা ওয়াকিবহাল নেই, কিন্তু ম্যানিপুলেটেড মিডিয়া বিষয়টা ভীষণ আপত্তিকর মনে হচ্ছে। কারণ অথচ কিন্তু আমরা জানি ফেক নিউজের কিরকম বন্যা সোশ্যাল মিডিয়া গুলোতে বয়ে চলে। সুতরাং কোনো না কোনো দিক থেকে যেখানেই আমাদের ডেমোক্রেসি কি যদি ডিসেন্ট না থাকে, আবার যদি বিরোধী দল না থাকে, যদি আমরা অ্যাকাউন্টেবল করতে না পারি, যাদেরকে আমরা নির্বাচিত করে পাঠালাম তাদেরকে যদি দায়বদ্ধ করতে না পারি, তাহলে কিসের গণতন্ত্র? আর যদি আমাদের দায়বদ্ধ হয় তাহলে তো প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন করতে গেলে আমাদের উপরে একটা না একটা কোনো না কোনো আইনের ধারায় মুখ বন্ধ করে দেওয়ার, কণ্ঠরোধ করার চেষ্টা হয়, সেখানে প্রশ্ন করার তো যে স্তম্ভের, চতুর্থ স্তম্ভের, তাদেরও যদি মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়, সেটা সুতরাং আমি সেটা একটা শব্দই বলবো, সেটা খুব দুর্ভাগ্যজনক। একদম। উদয় বসুর কাছে আসবো। উদয়দা, একেবারে সংবাদ মাধ্যম এই যে ভয়ঙ্কর রক্ষা কবচ, তার বাইরে সংবাদ মাধ্যম তার গর্ব, তার স্বাধীনতা বজায় রাখতে পারবে যেভাবে প্রয়াস করছে, অন্তত খুব অল্প হলেও কিছু প্রয়াস তো হচ্ছেই। হ্যাঁ দেখো, যদিও মেইন স্ট্রিম মিডিয়ার মূল অংশটা তারা সরকারের কাছে সত্যি কথা বলতে কি বিকিয়ে গেছে, কারণ তার নির্ভর করতে হয় তার বাইরেও রয়েছে। এবং যেমন সংবাদপত্র করছে, কৃষকরাও করেছে, তারা সেখানে যে সমস্ত দল তারা ভান করে যে তারা মানুষের সাথে আছে, সেই সমস্ত দলকে তারা আন্দোলনে ঢুকতেই দেয়নি। এবং সেই একইভাবে সংবাদপত্র এইভাবে মূল স্ট্রিমের বাইরেও অনেকে আমরা করছি। আমরা কেউ ব্যক্তিগত উদ্যোগে হোক বা একটা ছোটখাটো ছোট পুঁজি নিয়েও নিয়ে আমরা করছি। বিনোদ দুয়াতে তার এক্সাম্পল একজন, যে উনি করলেন যে এত বড় একটা সারা দেশ জুড়ে তার একটা আলোড়ন ঘটলো। এটা তো একটা উনি তো কোনো বড় মাধ্যমের প্রতিনিধি হয়ে করেননি। এসব চলছে। অনেক ধন্যবাদ উদয়দা, একদম অনেক ধন্যবাদ। আমরা অন্তত প্রত্যাশা করব আপনাদের সবার কাছে যে এইভাবে অন্তত গণতন্ত্রের পরিসরটা বাড়াবার জন্য যে যার নিজের দায়িত্ব নিয়ে পালন করবেন এবং সবাই নিজের জায়গাতে থাকবেন। আমরা আলোচনা একদম শেষ করে ফেলেছি। আমি শুধু একটা বার্তা সবাইকে বলতে চাইবো যে আসলে রক্ষা কবচ দরকার সবার ক্ষেত্রে। এই দাবিটা একেবারে সবার কাছ থেকে উঠুক, সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসুক, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।